স্যার আমি কিচ্ছু করিনি স্যার। আমি আমি কাউকে খুন করিনি স্যার। এটা কি জানো? ডিএনএ রিপোর্ট স্যার। তাহলে এটাও জানো যে এর রিপোর্টে কি লেখা আছে। আর তারপরেও তুমি চাইছো যে আমি মেনে নেব যে তুমি কোনো দোষ করনি, তুমি দোষী নও। স্যার স্যার আপনি আমাদের শিখিয়েছেন সত্যের থেকে বড় এই পৃথিবীতে আর কিচ্ছু নেই স্যার। এই কেসটা সত্যিটাও তাই স্যার। আমি কাউকে খুন করিনি স্যার, সত্যি বলছি স্যার। তুমি যদি খুন না করে থাকো তাহলে তোমার রক্ত ওই অস্ত্রতে লাগলো কি করে পঙ্কজ? আমি জানি না স্যার। ড্যাম ইট! জানো না মানেটা কি? হ্যাঁ, এই যে তোমার হাতে চোট লেগেছে, ওই যে রক্ত চিহ্নটা রয়েছে, সেটাই চিৎকার করে বলছে খুনি তুমি পঙ্কজ, তুমি। আমি আপনাকে বলেছিলাম স্যার, আমি অটো করে যখন ব্যুরো আসছিলাম তখন কেটে গেছিল স্যার। স্যার এটাও তো হতে পারে যে কেউ পঙ্কজকে ফাঁসানোর চেষ্টা করছে। পঙ্কজ যে লোকটা তোমার হাত কেটেছিল হয়তো সেই তোমার রক্তের স্যাম্পেল নিয়ে গেছে ক্রাইম সিনে রাখার জন্য। স্যার না স্যার, স্যাম্পেল ছিল না ওর কাছে। ও যখন আমার হাত কেটেছিল তখন সঙ্গে সঙ্গে রক্ত বেরোয়নি স্যার। ও চলে যাবার পর আমার রক্ত বেরিয়েছিল। ওর কাছে আমার স্যাম্পেল থাকতেই পারে না স্যার। যদি তোমার রক্ত কেউ না নিয়ে থাকে তাহলে তোমার রক্ত ক্রাইম সিনে শুধু একটা কারণেই যেতে পারে পঙ্কজ, আর সেটা তখনই যখন তুমি ওখানে খুন করতে গিয়েছিলে। স্যার এ তো অদ্ভুত ব্যাপার। স্যার পঙ্কজ যদি মিথ্যে বলতো, আমাদের বিভ্রান্ত করতে চাইতো, তাহলে তো বলতেই পারতো যে ওর স্যাম্পেল কেউ নিয়ে চলে গেছে, কিন্তু আমাদের সত্যি বলল। তাহলে ওর সত্যির কি কোনো দাম নেই স্যার? হ্যাঁ অভিজিৎ, সত্যির অনেক দাম আছে, কিন্তু আপাতত এই কেসের একটাই সত্যি, এই খুনের একজনই সাসপেক্ট, আর সে হলো পঙ্কজ। আমি তোমাকে সিআইডি থেকে সাসপেন্ড করছি। স্যার স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমি খুন করিনি, আমি আমার বাবার দিব্যি করে বলছি স্যার। তোমার গান আর ব্যাচ। স্যার একজন ছেলে তার বাবার শ্রাদ্ধের দিন কিভাবে তার মিথ্যে দিব্যি কাটতে পারে স্যার? আমি তোমাকে জিজ্ঞেস করিনি ফেডরিক। গান আর ব্যাচ।
অন্যায় হচ্ছে, এটা খুবই অন্যায় হচ্ছে। নো অফেন্স স্যার, কিন্তু আপনি আপনি সবসময় আমাদের উপরে এইভাবে সন্দেহ করতে পারেন না স্যার। এটা তুমি কি বলছো অভিজিৎ? কি ভুল বললাম আমি? যখনই কোনো সিআইডি অফিসারকে মিথ্যে ব্লেম দেওয়া হয়েছে, আপনি আমাদের উপর কখনোই ভরসা করেন না। এটা তুমি কি বলছো অভিজিৎ? আমি তোমার কাছে এটা আশা করিনি। স্যার, আমাদেরও আপনার কাছে কিছু আশা থাকে স্যার। আপনার একটা ইশারায় আমরা যে কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত থাকি। তাহলে এটুকু আশাও কি অন্যায় যে আপনি খারাপ সময় আমাদের পাশে থাকবেন, আমাদের আপনি সহযোগিতা করবেন? তোমাদের আমি সহযোগিতা করি না? সত্যিটা জানার চেষ্টা করিনি? সত্যিটা জানার চেষ্টা করে অনেকবার আপনি আমাদের আত্মসম্মানে আঘাত করেছেন স্যার। আমাদের দায়িত্ব আর কর্তব্যকে আপনি সন্দেহ করেছেন। যখন আমাকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল, আপনি আমার উপরে ভরসা করেননি স্যার। আর যতক্ষণ পর্যন্ত অভিজিৎ নিজেকে নির্দোষ প্রমাণিত করছে, ওকে জেলেই থাকতে হবে। যখন দয়াকে মিথ্যে অপবাদ দেওয়া হয়, তখন ওকেও আপনি ভরসা করেননি স্যার। কিন্তু হয়তো আপনি একটা কথা ভুলে গেছেন, একবার আপনাকেও এরকম মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল স্যার। সেই মুহূর্তে আমাদের মধ্যে কেউ আপনাকে সন্দেহ করেনি। আমরা শক্ত দেওয়াল হয়ে আপনার সামনে দাঁড়িয়েছিলাম স্যার, যাতে আপনাকে কেউ ক্ষতি করতে না পারে। তাহলে আমাদের খারাপ সময় কি আপনি আমাদের পাশে দাঁড়াতে পারেন না? অভিজিৎ কোনো অপরাধীর থেকেও বিপজ্জনক একজন ইমোশনাল সিআইডি অফিসার। তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ অভিজিৎ। আমি তোমাকে এই কেস থেকে সরিয়ে দিলাম। পুরবি, আজ থেকে পঙ্কজের কেস তোমরা দুজন ইনভেস্টিগেট করবে। শুধু শুধু তোমরা দুজনে। ঠিক আছে স্যার। এখন আমার উপরে আপনার এতটুকুও ভরসা নেই যে কেসটাকে আমি নিউট্রাল ভাবে দেখতে পারবো কিনা। এত বছর ডিউটির পর এরকম মেডেল তো ভাগ্যবানীরাই পায়। থ্যাংক ইউ স্যার। নিজের পিঠ আমার দিকে করে দাঁড়িয়ে পড়ো। চলো এটাও করে দেখে নি। আপনি এসে গেছেন স্যার। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। ওইখানে আপনার ফাইলটা আছে, ওখানে পুরো ফাইন্যান্সিয়াল প্ল্যান পড়ে আছে এবং আমার স্থির বিশ্বাস যে আপনার খুব পছন্দ হবে। আরে এ তো নকল। হ্যালো এসিপি প্রদ্যুমান হিয়ার। হোয়াট? কখন? আচ্ছা ঠিক আছে।
অভিজিৎ, বিক্রম বিজয় খুন হয়েছে। বিক্রম বিজয় মানে ওই কেলেঙ্কারি কেসের? হ্যাঁ হ্যাঁ, ওই বিক্রম বিজয় আজও আইনকে ফাঁকি দিয়ে পালাচ্ছিল, আর আজও খুন হয়েছে ওরই বাড়িতে। একদিন না একদিন তো এটা হওয়ারই কথা ছিল স্যার, এত শত্রুও পুষেছে ঘরের মধ্যে। স্যার আই এম রিয়েলি সরি স্যার, একটু লেট হয়ে গেলাম। কি ব্যাপার পঙ্কজ, কোথায় ছিলে তুমি? স্যার আসলে বাবার শ্রাদ্ধ ছিল আজ, তাই মন্দিরে গেছিলাম পুজো দিতে। ঠিক আছে, আর এটা হাতে কি হয়েছে? আরে স্যার আসতে গিয়ে লেগে গেল, তেমন কিছু না, খুব বেশি লাগেনি স্যার। ঠিক আছে, তৈরি হয়ে নাও, একটা মার্ডার কেস এসেছে। আর শোনো, কার আবার মার্ডার হলো? বিক্রম বিজয়ের। সিআইডি? হ্যাঁ, স্যার আমি গোপাল, বিক্রম স্যারের ম্যানেজার। এই তিনজন কারা? এ মোহিত, বিশাল আর ও হলো রাঘব, এরা স্যারের সিকিউরিটি গার্ডস। ও, আর ইনি? ইনি বিক্রম স্যারের ওয়াইফ মধু ম্যাডাম, আর বাকিরা সব স্টাফ। বডি কোথায়? স্যার বডি ভেতরে আছে। এই ঘাড়ে আঘাত করেছে আর পেট আর বুকেও মেরেছে। খুনি এটা শিওর হতে চেয়েছিল যে কোনোভাবেই যেন এ বেঁচে না যায়। মনে হচ্ছে এটা দিয়ে আঘাত করেছে এর ওপর। বিক্রমের ফোনে শেষ মেসেজটা কোনো আননোন নাম্বার থেকে এসেছিল, নিজের পিঠ আমার দিকে করে দাঁড়াও। পিঠ আমার দিকে মানে ওই লোকটা কি একে নিজের মুখ দেখাতে চাইনি নাকি? এই দেখুন স্যার, ফুলদানি থেকে আমি কি পেয়েছি, অডিও রেকর্ডিং ডিভাইস। অডিও রেকর্ডিং ডিভাইস মানে এই রুমের মধ্যে যা কথাবার্তা হচ্ছিল সেটা কেউ শুনছিল। স্যার ওর আমি নাম তো জানি না, কিন্তু ও যেভাবে প্রস্তুতি নিচ্ছিল ওটা দেখে তো মনে হচ্ছিল যেন ওনার কোনো বিশেষ ক্লায়েন্ট হবে, আর উনি বিক্রমের সাথে দেখা করতে চাইছিলেন। এই ক্লায়েন্ট বিক্রমের কন্ট্যাক্ট এলো কি করে? স্যার আমার জন্যে ও আগে আমাকে কন্ট্যাক্ট করেছিল। ও বিক্রম স্যারের পুরো ইতিহাস ভালো করে জানতো, আর বিক্রম স্যার ওর এই হোমওয়ার্কে খুব ইমপ্রেসড হয়েছিল, আর উনি আমাকে মিটিং ফিক্স করতে বলেছিলেন। আপনি ওর সঙ্গে আগে দেখা করেছিলেন? না স্যার, ওই ফোন করেছিল, আর সেটাও প্রাইভেট নাম্বার থেকে। তাহলে আপনারা মিটিং এর আগে সবকিছু দেখে নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার। ওই রুমটা খুব ভালো করে চেক করে নিয়েছিলেন তো? হ্যাঁ। তাহলে এই অডিওর রেকর্ডিং ডিভাইস এটা রুমের মধ্যে এলো কি করে? স্যার এটা কোথায় ছিল? ফ্লাওয়ার পটের মধ্যে। ফ্লাওয়ার পটে? ওটা তো তুই চেক করেছিলিস না মোহিত? আমি চেক করেছিলাম স্যার, কিন্তু
আমি এটা ফ্লাওয়ার পটে দেখতে পাইনি। দেখতে পাননি? আগে না। আচ্ছা, কিভাবে তুমি দেখলে না? ব্যুরো চলো, ওখানে সবাই খুব ভালোভাবে দেখতে পায়। মোহিতের উপর নজর রাখবে। গুলি চালাবে না। কৈলাস স্যার, আপনি? কে ইনি? ইনি সিবিআই অফিসার কৈলাস বাবু। কেমন আছেন স্যার? দারুণ। কি ব্যাপার স্যার, হঠাৎ করে আপনি আমাদের রাস্তা আটকে দিলেন? অভিজিৎ আমার ওই লোকটাকে চাই যে তোমাদের সিআইডির গাড়িতে বসে আছে। মোহিত? ও ও আমাদের অপরাধী স্যার, ওকে আমরা ব্যুরোতে নিয়ে যাচ্ছি ইন্টারোগেট করার না জন্য। অভিজিৎ, ও অপরাধী নয়, ও একজন সিবিআই অফিসার। কি বলছেন আপনি? এই মোহিত সিবিআই অফিসার? কিন্তু স্যার, এ তো ওই বিক্রমের ওখানে গার্ডের চাকরি করছিল। দেখাবার জন্য, সত্যিটাকে লুকোবার জন্য। কিরকম সত্যি স্যার? মোহিত একজন আন্ডার কভার। ও আমার কথাতেই ওখানে ডিউটি করছিল, আর আমার কথাতেই ও বিক্রমের ওখানে রেকর্ডিং ডিভাইসটা লাগিয়েছিল। আর এই কারণে কিছুই বলতে হচ্ছিল না। আন্ডার কভার মরে যাবে কিন্তু প্রোটোকল ভাঙবে না। না ঠিক আছে স্যার, ওই অ্যাকচুয়ালি কিছু জিজ্ঞাসাবাদ তো করতেই হবে, খুনের ব্যাপার তো, জাস্ট জেনারেল জিজ্ঞাসাবাদ। আর আমরা ওই অডিও রেকর্ডিংটা পেতে পারি স্যার? আমরা জানতে চাই যে খুনি আর বিক্রমের মধ্যে কি কথা হয়েছে। আপনি এসে গেছেন স্যার, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। ওইখানে আপনার ফাইলটা আছে, ওখানে পুরো ফাইন্যান্সিয়াল প্ল্যান পড়ে আছে এবং আমার স্থির বিশ্বাস যে আপনার খুব পছন্দ হবে। এটা নকল। মনে হচ্ছে এই বিক্রম বিজয় খুনিকে চেনে, সেই কারণে খুনি ওকে নিজের মুখ দেখতেই দেয়নি। আর যখন বিক্রম জানতে পারে যে যে টাকাগুলোকে দেওয়া হয়েছে সেগুলো নকল, তখন সে বিক্রমকে খুন করে আর ব্যাগ নিয়ে চলে যায়। একটা কাজ করি আমরা, এই মোহিতকে, আন্ডার কভার পুলিশকে কিছু জিজ্ঞাসাবাদ করি। আই এম সরি স্যার, এই কেসটা এখনো বন্ধ হয়নি। এই জন্য আমি যদি আপনাদের এর থেকে যদি কিছু বেশি বলি তাহলে প্রোটোকল ভাঙা হবে, হুইচ আই ডোন্ট ওয়ান্ট। দেখো মোহিত, আমি তোমার প্রোটোকলকে রেসপেক্ট করি। এমন তো কিছু পেয়েছো তোমার ইনভেস্টিগেশন চলাকালীন যেটা হয়তো তোমার প্রোটোকলের মধ্যে পড়ে না, আর সেই জন্য তুমি আমাদের কিছু বলতে পারো। কিছু তো একটা বলবে যে সূত্র ধরে আমরা খুনি পর্যন্ত পৌঁছতে পারি। আমি আপনাদের শুধু এটা বলতে পারি যে গত কয়েক বছর ধরে সিবিআই এই বিক্রমের পিছনে পড়েছিল। আজ থেকে 15 বছর আগে, সাল 2002-তে সিবিআই এক আন্ডার কভার অফিসারকেও বিক্রমের পিছনে লাগিয়েছিল কিছু বিশেষ প্রমাণ জোগাড় করতে, কিন্তু কিছু পাওয়া যায়নি। আর আনফর্চুনেটলি আমাদের এই অফিসার মারা যান। এক মিনিট, নাম কি ছিল এই অফিসারের? ইন্সপেক্টর অধিরাজ। ইন্সপেক্টর অধিরাজ? এই বোতলে যে রক্তটা আছে, এই রক্তে বিক্রমের ডিএনএ ছাড়াও অন্য কারো ডিএনএ আছে। বিক্রমের ডিএনএ ছাড়াও অন্য কারো ডিএনএ আছে? তুমি বলতে চাইছো অন্য কেউ ছিল? কে ছিল সালুকে? ক্রিমিনাল ডাটাবেসের সঙ্গে কম্পেয়ার করে দেখেছিলে, ম্যাচ করে দেখেছিলে তুমি? তার দরকার পড়েনি। প্রয়োজন ছিল না কি বলছো সালুকে? সেটা কার ডিএনএ? ওই ডিএনএ হ্যাঁ, পঙ্কজের। হোয়াট? ওই ডিএনএ পঙ্কজের? আমাদের পঙ্কজের? আমাদের পঙ্কজের। এটা কি করে হতে পারে? সিআইডি অফিসার হলো পঙ্কজ। সিআইডি অফিসার পঙ্কজ খুন করতে পারে? আমাদের একজন অফিসার খুনি? কিন্তু স্যার, পঙ্কজ কেন খুন করতে যাবে? সেটাই তো, সিআইডি অফিসার কেন খুন করতে যাবে? স্যার, বিক্রমের বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে পুলিশ একটা বেবারিশ মোটরসাইকেল পেয়েছে স্যার। কার মোটরসাইকেল ছিল ওটা? স্যার, ও পঙ্কজের ওটা।
ভাবছিলাম তাই। তার মানে পঙ্কজের বাইকটা পাওয়া গেল ওখানে, আর আপনাদের কারুর অবাক লাগলো না? ফ্রেডি, বিক্রম বিজয় যে মারা গেছে আজ 15 বছর আগে, অধিরাজ বাবু পঙ্কজের বাবা একটা আন্ডার কভার কপ বডিগার্ড সেজে বিক্রম বিজয়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল, আর সেই কারণে ও মারাও গেছে। তার মানে স্যার পঙ্কজ এটা ভাবে যে পঙ্কজের বাবার মৃত্যুর পিছনে এই বিক্রম বিজয়ের হাত রয়েছে, আর এই জন্য ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য। পঙ্কজ এখন কোথায়? আরে স্যার, আপনারা? আরে এই প্রশ্নটাই তো আমরা তোমাকে জিজ্ঞেস করছি। তুমি এখানে কি করছো? তুমি তো অসুস্থ ছিলে। আরে স্যার, বাইক চুরি হয়ে গেছিল আমার। এই সামনে থানাতেই রিপোর্ট লেখাতে এসেছিলাম। এই দেখুন। আমরা জানি তোমার বাইকটা কোথায়। আপনারা কি করে জানলেন স্যার? তোমার বাইক বিক্রম বিজয়ের বাড়ির কাছে পেয়েছি। সেই বিক্রম বিজয় যে তোমার বাবার খুনি। যখন ব্যুরোতে এসিপি স্যার বলল যে বিক্রম বিজয়ের খুন হয়েছে, তখন তুমি জানতে না ওই বিক্রম বিজয়? হ্যাঁ স্যার। আরে তাহলে তুমি ব্যুরোতে কেন বললে না? তোমার বলা উচিত ছিল যে বিক্রম বিজয়ই তোমার বাবার খুনি। স্যার, বাবার শ্রাদ্ধ ছিল স্যার। মন্দির থেকে ব্যুরো আসছিলাম, ওনার ব্যাপারেই ভাবছিলাম, আর কিছু খেয়াল ছিল না স্যার। একদম কিচ্ছু মাথায় আসছিল না, বুঝতেই পারছিলাম না কি করব। আর এই যে তোমার হাতটা কাটা, এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার, এটা তো মন্দির থেকে যখন আমি অটোতে ফিরছিলাম। কি হলো স্যার? তাহলে একজন অচেনা লোক আঘাত করে চলে গেল, হ্যাঁ? এমনি অকারণে? স্যার আমি জানি বিশ্বাস করাটা একটু কঠিন, কিন্তু এটাই সত্যি। আচ্ছা পঙ্কজ, তুমি সবসময় তো বাইকে করে ব্যুরোতে আসতে, হঠাৎ তুমি অটো করে কেন এলে? হঠাৎ করে না স্যার, আমার বাইক তো দুদিন ধরে খারাপ হয়ে রয়েছে। তাহলে তোমার খারাপ হয়ে যাওয়া বাইকটাকেও নিয়ে গেল, সে ওটাকে রিপেয়ার করলো, আর ঠিক হয়ে যাওয়ার পর ওটাকে একটা ফাঁকা জায়গায় ফেলে দিয়ে এলো, তাও কাকতালীয় ভাবে এমন একজনের বাড়িতে ফেলে দিয়ে এলো যার আজই খুন হয়েছে, আর যে তোমার বাবার খুনিও। স্যার, আপনারা আমাকে সন্দেহ করছেন? আপনাদের মনে হচ্ছে ওই বিক্রম বিজয়কে আমি মেরেছি? যদি এই পঙ্কজ নিজের বাড়ি থেকে বিক্রম বিজয়ের বাড়িতে যায়, তো এখানে এই জাংশন থেকেই গিয়েছে। স্যার, সিগন্যালে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকেই আমরা জানতে পারবো যে পঙ্কজ ওই বাইকে করে এখান থেকে গিয়েছিল নাকি ওটা অন্য কেউ ছিল। এক মিনিট রিওয়াইন্ড করো, পজ করো। স্যার এই দেখুন, একে পঙ্কজের মতনই দেখতে লাগছে না? বাইকের নাম্বার হলো XYA4784। স্যার, পঙ্কজের বাইকের নাম্বারও এটাই? পুরবি, এই পঙ্কজ এতটা তো ভুল করবে না যে একটা অপরাধ করতে যাওয়ার আগে রাস্তায় আর একটা অপরাধ করবে, সিগন্যাল ভাঙার। নিশ্চয়ই কেউ আছে যে পঙ্কজকে ফাঁসাতে চাইছে, আর সেই কারণে ও সিগন্যালটা ভেঙেছে, যাতে আমাদের যে সন্দেহটা আছে পঙ্কজের উপর, ওটা আরো মজবুত হয়। কিন্তু স্যার, পঙ্কজকে কে ফাঁসাতে চাইবে? হতে পারে ওর কোনো পুরনো শত্রু। স্যার, আমার এমন কোনো পুরনো শত্রু নেই যে আমাকে ফাঁসানোর জন্য এরকম কিছু করবে স্যার। পঙ্কজ, খুব ভালোভাবে চিন্তা করো, কেউ তো হবে। না স্যার। যদি তোমার কোনো শত্রু না থেকে থাকে, তাহলে এই খুন তুমিই করেছো। তুমি নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছো তুমি, আর সেটাও ওনার মৃত্যুবার্ষিকীতে। স্যার, আমার প্রতিশোধ নেবার কোনো মেন্টালিটি নেই স্যার। আমি খুনি না স্যার, আমি একজন সিআইডি অফিসার।
যতদূর বাবার কথা স্যার, আমি তো ওনাকে ভালো করে দেখিও নি। স্যার আমার তো এমন কিছু মনেও নেই যে উনি আমাদের সঙ্গে কখনো টাইম স্পেন্ড করেছেন বা আনন্দ করেছেন। স্যার উনি হয়তো কখনো ভাবতেনও না যে ওনার একটা ছেলে আছে যার ওনাকে প্রয়োজন। তার মানে হলো তোমার বাবার সঙ্গে তোমার সম্পর্ক ভালো ছিল না? স্যার উনি একজন আন্ডারকভার কপ ছিলেন, বেশিরভাগই নিজের কাজেই ব্যস্ত থাকতেন। বাড়ি, সংসার, সন্তান, পরিজন সেসব নিয়ে উনি কোনোদিন মাথায় ঘামাননি। আমাকে শুধু আমার মাই মানুষ করেছেন স্যার। কিন্তু তাও বলছি পঙ্কজ, তোমার নিজের বাবার সাথে কোনো না কোনো স্মৃতি তো জড়িয়ে থাকবে না? কিছু মনে আছে? শুধু স্যার এইটুকুই মনে আছে আমার স্যার, আমাকে উনি মেলায় ঘুরতে নিয়ে যেতেন, কিন্তু মেলায় নিয়ে যাওয়ার আগে উনি আমাকে হসপিটালে নিয়ে যেতেন প্রতিবার। কি? হসপিটালে? ওটা কেন? হয়তো ছোটবেলায় আমি খুব অসুস্থ থাকতাম, আর উনি হসপিটালে নিয়ে যেতেন, আর আমার খুব ব্যথা লাগতো স্যার। যন্ত্রণা? পঙ্কজ, কোথায় যন্ত্রণা হতো? স্যার পিঠে, এখানে স্যার। পিঠে? পঙ্কজ, ডাক্তার পিঠে কি করতো? না স্যার, তেমন কিছু মনে পড়ছে না স্যার। মনে করো পঙ্কজ, মনে করো কি করতো? তোমার পিঠে ইঞ্জেকশন দিত বা পিঠে থেকে রক্ত বার করতো? কি করতো মনে করো? স্যার 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 ড্রিল মেশিন দিয়ে কিছু করতো হসপিটালে। কি বলে, ড্রিল মেশিন দিয়ে? আর তারপরে তোমার পিঠে যন্ত্রণা হতো? খুব ব্যথা করতো স্যার, আমি তো এক সপ্তাহ ঠিক করে বসতে পারতাম না। আর তারপর বাড়ি যাবার পর তোমার ঘুম পেত, অদ্ভুত কিছু মনে হতো, মাথা ঘুরতো? হ্যাঁ স্যার। স্যার মেলায় যখন আমি ঘুরতে যেতাম তখন ঘোরের মধ্যে থাকতাম স্যার, সারাক্ষণ মাথাটা ঝিমঝিম করতে আর ঘুরতো স্যার। কিন্তু স্যার এই কথাটার কেসটার সাথে কি সম্পর্ক? সম্পর্ক আছে বস। আমার মনে হচ্ছে এর বাবা এর খুব কম বয়সে এর বোন ম্যারো ডোনেট করে দিয়েছিল। কিন্তু স্যার বাচ্চাদের বোন ম্যারো ডোনেট করা তো বেআইনি কাজ। বেআইনি কাজ, কিন্তু আমার মনে হচ্ছে বস টাকার জন্য বা যে কোনো কারণেই হোক ওই ডক্টর এর বাবার জন্য এই সমস্ত করেছে। সেটা বুঝলাম স্যার, কিন্তু আমি এখনো এটা বুঝতে পারছি না যে ওই ঘটনাটার এই কেসের সাথে কি সম্পর্ক। কানেকশন এইটা পুরোপুরি, যখন কাউকে বোন ম্যারো ডোনেট করা হয়ে থাকে তখন যাকে বোন ম্যারো ডোনেট করা হয়েছে সেই ব্যক্তির হিউম্যান কাইমারিজম হয়ে যায়। হিউম্যান কাইমারিজম? এটা কি ডক্টর সালুখে? মনে করো যে লোকটাকে বোন ম্যারো ডোনেট করা হয়েছে সেই ব্যক্তিটির শরীরে দুটো ডিএনএ তৈরি হয়ে যায়। একটা ডিএনএ সেইটা যেটা ওর নিজের অরিজিনাল, আর দ্বিতীয় ডিএনএটা তার যার বোন ম্যারো তাকে ডোনেট করা হয়েছে তার। তার মানে ডক্টর, পঙ্কজের বোন ম্যারোটা যে পেয়েছে তার রক্তেও এই পঙ্কজের ডিএনএ আছে? এক্স্যাক্টলি দয়া বস, আমার মনে হচ্ছে সেই ব্যক্তিটা একটা বিশেষ লোক যার জন্য পঙ্কজের বাবা এই কাজ করেছিলেন। এমন কোন বিশেষ লোক যে পঙ্কজের বাবা ইন্সপেক্টর অধিরাজের খুব কাছের মানুষ ছিলেন, আর তার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে ও একটা খুন করে বসে। কিন্তু কে? দয়া। হাই স্যার। হ্যালো অভিজিৎ। হাই দয়া, কেমন হ্যালো, আছো? গুড। সরি আপনাকে এরকম একটা জায়গাতে ডেকে আনতে হলো। অভিজিৎ, যে ইনফরমেশন তোমার দরকার ছিল সেটা না সিআইডি অফিসে দেওয়া যেত না আমার অফিসে। থ্যাংক ইউ স্যার আমাদের সাহায্য করার জন্য। স্যার পঙ্কজ একজন সৎ অফিসার, আর যদি আপনার সাহায্যকে আমরা নিরাপরাধ প্রমাণ করতে পারি। অভিজিৎ, তোমার মনে আছে এক বিপজ্জনক অপরাধী ছিল রাকা, তাকে ধরতে তুমি আমাকে সাহায্য করেছিলে। তা ধরে নাও আমি সেটারই ঋণ মেটাচ্ছি। এসব আপনি কি বলছেন স্যার? অ্যাকচুয়ালি আমাদের পঙ্কজের বাবা ইন্সপেক্টর অধিরাজের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই, যতটা আপনি দিতে পারবেন।
আপনি কাজ করেছেন না ইন্সপেক্টর অধিরাজের সঙ্গে? হ্যাঁ দয়া, অধিরাজ খুবই সৎ ইন্সপেক্টর ছিল আর সাহসীও। আমার তো এটা বলতে গর্ব হয় যে আমরা একসাথে কাজ করেছি। স্যার অ্যাকচুয়ালি আমরা এটাই জানতে চাই যে ওনার আন্ডারকভার মিশনের সময় ওনার সঙ্গে কারো কি কোনো গভীর সম্পর্ক হয়েছিল? আই মিন কোনো নতুন পরিবার সেরকম কিছু? অভিজিৎ, এই যে আন্ডার কভারদের যে দুরকম জীবন হয়, খুব কঠিন হয় সেটা সামলানো। এই পুলিশেরাও তো মানুষ হয় নাকি, আর তাদেরকেও সেই সীমাটা পেরিয়ে যেতে নেই যেটা ও পেরিয়ে গিয়েছিল। মানে ওনারও কারোর সঙ্গে ভালোবাসা হয়েছিল? ওনারও কোনো অন্য পরিবার ছিল? হ্যাঁ, অধিরাজের দ্বিতীয় স্ত্রী বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল। ও, আর অধিরাজ বাবুর মৃত্যুর পর এই দ্বিতীয় বাচ্চাটার কি হয়েছে? এই রহস্য সবসময় রহস্যই রয়ে গেছে। অধিরাজ ওই দ্বিতীয় বাচ্চাটাকে কোথায় রেখেছে, কিভাবে বড় করেছে, আর ওই বাচ্চাটা কোথায় গেল কেউ কিছু জানে না। আর এই যে বাচ্চাটা, মানে দ্বিতীয় বিয়ের বাচ্চাটা, কত বয়স ওর? এ পঙ্কজের থেকে 2-3 বছর বড় হবে। বিয়ে পঙ্কজের মায়ের সাথে আগে হয়েছিল, কিন্তু বাচ্চা দ্বিতীয় স্ত্রীর আগে হয়েছিল। হয়তো ওনার কোনো রোগ ছিল যার কারণে অধিরাজবাবু পঙ্কজের বোন ম্যারো ওকে দিয়েছিলেন। নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হতে পারে খুনটা পঙ্কজের সৎ ভাইই করেছে। আর এখন প্রশ্ন এটাই যে পঙ্কজের এই সৎ ভাই কে সে, আর এখন কোথায়? আমার কিছু কিছু আইডিয়া হচ্ছে যে ওর সঙ্গে ঠিক কি হতে পারে। দেখুন স্যার, আমাদের আরো একটা সাহায্যের খুব প্রয়োজন। এই আন্ডারকভার মিশনের সময় আপনাদের সঙ্গে আর কারা কারা ছিলেন তার সবার ইনফরমেশন চাই, আর অধিরাজ বাবুর ডিটেলস। অভিজিৎ, এটা একটু মুশকিল হবে। জানি স্যার, এটা খুবই কঠিন, কিন্তু কাউকে নির্দোষ প্রমাণ করতে হবে। আপনি আমাদের উপরে বিশ্বাস রাখতে পারেন, সমস্ত ইনফরমেশন আমাদের কাছেই থাকবে। ওকে। আরে ভাই, কতক্ষণ আর অপেক্ষা করতে হবে? এ লোক সময় আসে না কেন? আরে ভাই, আধ ঘন্টা ধরে অপেক্ষা করছি। আজই আমার পুরো টাকা চাই। আজই আমাকে এই শহর ছেড়ে দিতে হবে। তোর হিসাব তো আমি আজ এখনই এই মুহূর্তে করব। তোর অ্যাকাউন্ট সিআইডি বন্ধ করবে। বাবার ধার মেটানো প্রত্যেক সন্তানের কর্তব্য, আর যে ছেলেটা করে তাকেই ভালো ছেলে বলা হয়, আর সেটা হলাম আমি। তুমি তো কিছু করনি, আমি নিয়েছি আমার বাবার মৃত্যুর বদলা। দেখো মোহিত, তোমাদের বাবা ইন্সপেক্টর অধিরাজ একজন সৎ, একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার ছিলেন। কি ভাবছিলে তুমি তোমার মতন একজন অপরাধীর বাবা হয়ে গর্ব করতেন, নাকি পঙ্কজের মতন একজন সৎ সিআইডি অফিসারের ওপর? তার সত্যি কথা বলতে তো বাবার সব সময়ই এই পঙ্কজের উপর গর্ব ছিল, আর ভালোবাসতো একেই বেশি। আমাকে তো উনি অনাথ আশ্রমে দিয়ে দিয়েছিলেন স্যার, যাতে ওনার দ্বিতীয় পরিবারের ওপর কোনো আঁচ না আসে। তুমি যখন এই কথাটা জানতে আমাদের কাছে এলে না কেন? আমি তো তোমার ভাই, একসঙ্গে ধরতাম বিক্রমকে, তাও আইনের পথে। চাই না আমার তোমার সাহায্য। আমাদের বাবার হত্যাকারীকে কিভাবে ধরতে হবে, কিভাবে ওর উপর প্রতিশোধ নিতে হবে, এর প্ল্যানিং আমি আগে থেকে করে রেখেছিলাম, অনেক দিন থেকে। আর এটাই হলো কারণ আমার সিবিআই অফিসার হওয়ার। আর ঠিক আমার বাবার মতোই একটা আন্ডারকভার মিশনে গেছিলাম ওই বিক্রমের বিরুদ্ধে, কিন্তু এইবার তাকে সাজা দেওয়ার জন্য নয় স্যার, বরং ওকে
শেষ করার জন্য। একজন সিবিআই অফিসার হয়েও তুমি অপরাধ করেছো। তোমাদের মতো অফিসারের জন্যই সবাই আইনের উপরে ভরসা করতে পারে না। এই কাজে কেতন তোমাকে সাহায্য করেছিল না? হ্যাঁ স্যার, কেতনও আমার বাবার সাথে কাজ করত। সেও একজন আন্ডার কভার অফিসার ছিল। সেই আমাকে সবকিছু বলেছে। আর তার বলাতেই আমি জানতে পারি যে ছোটবেলায় আমার একটা অপারেশনও হয়েছিল। আর যখন তুমি জানতে পারলে যে তোমার রক্তে দুটো ডিএনএ আছে, একটা তোমার আর একটা আমার, তুমি খুন করে আমাকেই ফাঁসিয়ে দিলে। হ্যাঁ, আর এই জন্য আমার রক্ত বার করে আমি অস্ত্রের ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। আর তারপর তোমার হাত কেটেছিলাম, যাতে এক তীরে দুই পাখি মরে। আমার দুই শত্রু, আমার বাবার হত্যাকারী ওই বিক্রম। হ্যালো কৈলাস স্যার। স্যার, আমি বিক্রমের রুমেতে অডিও ডিভাইস লাগিয়ে দিয়েছি। আর তুমি আমাকে এত ঘৃণা করার কারণ কি ভাই? কেন করবো না বলো তো? আজ পর্যন্ত সবকিছু তুমি পেয়েছো। আমাদের বাবার নাম, ওনার ভালোবাসা, ওনার সম্মান, সবকিছু। আর দুঃখের বিষয় তো এটা যে এত কিছু পাওয়ার পরেও তোমার এতটুকু হুঁশ ছিল না যে আমাদের বাবার হত্যাকারী কে। স্যার, আজকে যদি আমি না হতাম তাহলে আমাদের বাবার হত্যাকারী আজও বেঁচে থাকতো এবং ঘুরে বেড়াতো। আর তুমি কি পেলে মোহিত? জেল। আর খুন করে তোমার বাবা কি পেল? মরার পরে লজ্জা। স্যার, একটা প্রশ্ন করতে পারি আপনাকে? আপনারা আমার কাছে পৌঁছলেন কি করে? কারণ আমি এতটুকুও ভুল করিনি সমস্ত প্রমাণ পঙ্কজের বিরুদ্ধে করতে। সেটা তো আমরা জানতাম যে পঙ্কজ এ কাজ কোনোদিন করতে পারে না। আর বাকি রইল তোমার অবধি পৌঁছানোর। যখন আমরা দুটো ডিএনএর খোঁজ পেলাম, আমরা তোমার বাবা ইন্সপেক্টর অধিরাজের ব্যাকগ্রাউন্ড চেক করলাম। সেখান থেকেই আমরা জানতে পারি যে ওনার আরো একজন ছেলে আছে, তুমি। ব্যাস, আমরা সেই ছেলের ঠিকুজি খুঁজে বার করলাম তোমার। আর পুরো ব্যাপারটা ছবির মতন পরিষ্কার। অনেক ভুল করেছো তুমি মোহিত, মস্ত বড় ভুল করেছো। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। হয়তো যাবজ্জীবন জেল, না হলে ফাঁসি। ফ্রেডরিক, ফ্রেডি স্যার, আমি জানি তোমার মনে শুধু আমার প্রতি ঘৃণাই আছে, কিন্তু আমি সত্যি জানতাম না আমার কোনো ভাই আছে। আমি জানি না তোমার সঙ্গে কি হবে, কিন্তু তুমি একটা কথা সবসময় মনে রেখো, আমি তোমার অপেক্ষা করব। I'll wait for you, brother. পঙ্কজ, দেখো, তোমার যে ভালো দিকটা আছে না, সেটা কিন্তু বাঁচিয়ে রাখবে খুব ভালো করে। ওয়েলকাম ব্যাক টু সিআইডি। থ্যাংক ইউ স্যার। স্যার, আই এম সরি স্যার। আপনি ঠিকই বলছিলেন। ইমোশনাল হয়ে আমি স্যার একটু বেশি বলে ফেলেছি। আই এম সরি। দেখো অভিজিৎ, তোমরা সবাই আমার কাছে শুধু সিআইডি অফিসার নও, তোমরা আমার গর্ব, আমার আত্মবিশ্বাস, তোমরা আমার শক্তি। তোমরা আর এসিবি প্রদ্যুমান আজ পর্যন্ত নিজের শক্তিকে সন্দেহ করেনি, না কোনোদিন করবে।
সময় তো সব সময়ই মানুষের পরীক্ষা নেয়, কিন্তু কর্তব্যের পথে চলার সময় যদি নিজের সন্তানের ওপরেও গুলি চালাতে হয়, আমাদের হাত যেন না কাঁপে। কত হয়েছে দাদা? 7 টাকা। থ্যাংক ইউ। খুচরো নেই। কোনো ব্যাপার না, আমি তো আসতেই থাকি। নেক্সট টাইম। হ্যাঁ, সে তো জানি। কেউ রাস্তা পার করিয়ে দিন, রাস্তা পার করতে চাই। আসুন, আমি আপনাকে ওপারে পৌঁছে দিচ্ছি। সামলে, হ্যাঁ? ভগবান তোমার ভালো করুক, নয়তো আজকালকার যুগে কে কাকে সাহায্য করে। আর এমন কিছু করে দিইনি আমি। 1 মিনিট, হ্যাঁ? তুমি এখানেই দাঁড়াও। এসো। রাধিকা, ওঠো রাধিকা, দেখো তোমার বাবা এসেছে। স্যার, এটা কবে হলো, কি করে হলো? কাল রাত্রে তো একদম ঠিক ছিল আমার মেয়ে। রাধিকা ওঠো। রাধিকা ওঠো বাবা, ওঠো। আমরা বাইরে আছি। রাধিকা, রাধিকা ওঠো, দেখো দেখো আমি এসেছি। রাধিকা ওঠো। ডক্টর, অ্যাকচুয়ালি কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট। সকাল সকাল একটা গাড়িতে মেরেছে। যতক্ষণ লোকে এখানে নিয়ে এলো মারা গেছিল। রাঘবকে নিয়ে এসো। স্যার, একটু ভেতরে চলুন। কি হয়েছে? আসুন না স্যার। হ্যাঁ? ও নো, ডক্টর। হি ইজ ডেড। ঘাড় খুব বাজেভাবে ভেঙে গেছে স্যার। খুনি কোনো সুযোগই দেয়নি। স্যার, মাত্র 10 মিনিটের জন্য ওনাকে একা ছেড়েছিলাম। বুঝলাম না কি করে এসব হলো 10 মিনিটে। খুনির কোনো সূত্র? না স্যার, আমরা তো বাইরেই ছিলাম স্যার, দরজাও বন্ধ ছিল। কেউ বাইরে থেকে ভেতরে আসেও নি, ভেতর থেকে বাইরে যায়ও নি। এটা কিভাবে সম্ভব?
মানছি খুনি এখানে লুকিয়ে বসেছিল, কিন্তু এসব করে বাইরে গেল কি করে, আর সেটা 10 মিনিটের ভেতরে? না না না, একটা কথা বল, তুমি জোর দিয়ে বলতে পারবে যে এখানে লাশ ছাড়া অন্য কেউ ছিল না? একদম স্যার, কেউ ছিল না, কারণ ঘর থেকে বেরোনোর আগে পুরো ঘরটা আমি নিজে চেক করেছি। কোনো লাশ তো খুন করতে পারে না, তাহলে করলোটা কে? এটা নিশ্চয়ই কোনো মানুষেরই কাজ। খুনি কোথায় লুকিয়ে থাকতে পারে? এই রাঘব কে ছিল? একজন সাধারণ চোর ছিল, কাল রাত থেকেই লকআপে ছিল। অ্যাক্সিডেন্টে ওর মেয়ে মারা গেছিল, তাই ওকে এখানে নিয়ে এসেছিলাম। দয়া, এই যে এখানে তো দরজা আছে। হ্যাঁ, এই দ্বিতীয় দরজার ব্যাপারে আমাদের বলেননি কেন? ইন্সপেক্টর স্যার, এই দরজাটা তো বরাবরই বন্ধ থাকে, না এটা কখনো খোলা হয় না এটা ব্যবহার করা হয়। ইনফ্যাক্ট আমরা তো এর ব্যাপারে ভুলেই গেছিলাম। তোমরা ভুলে যেতে পারো, কিন্তু খুনি খুব ভালো করেই দরজার ব্যাপারে জানতো। চলো এগিয়ে দেখি কত দূর যাওয়া যায়। স্যার, এই জায়গাটা তো সত্যি সত্যি অনেকদিন ধরেই বন্ধ পড়ে আছে মনে হচ্ছে। স্যার, হ্যাঁ, এই দেখুন, জুতোর ছাপ আর এই টুলের ছাপ, মনে হচ্ছে কেউ এখানে বসেছিল। স্যার, হ্যাঁ, স্যার এইদিকে যাওয়ার একটা রাস্তা আছে। স্যার, হ্যাঁ, স্যার এখানে সিমেন্টের প্লাস্টারের কাজ চলছে। হ্যাঁ, এই সিমেন্টটা ভিজে রয়েছে। এখানে কোনো চিহ্ন না রেখে কেউ যেতেই পারবে না স্যার। আর এত বড় লাভ কেউ দিতেও পারবে না। সেটাই তো। স্যার, এরকমও তো হতে পারে যে খুনি অন্য কোনো রাস্তা ব্যবহার করেছে। হ্যাঁ, কিন্তু সেটা কোথায়? স্যার, স্যার দরজা। সামনেই সিকিউরিটি কেবিন। এখান থেকে তো বেরোনো অসম্ভব। সেটাই তো। তাহলে যেতে পারে কোথা দিয়ে? স্যার, এই খুনি কিন্তু বেশ ভালো প্ল্যান বানিয়েছিল। হ্যাঁ, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, একটা সাধারণ চোরকে মেরে ফেলার জন্য এত বড় প্ল্যানিং আর এত বড় ঝামেলা করার কি দরকার তার? আর কেনই বা করবে? হ্যাঁ স্যার, রাঘব তো পুলিশ কাস্টাডিতেই ছিল। ওকে মারার প্ল্যানিং এখানে কেন করলো, তাও হসপিটালের মর্গের মধ্যে? আর তারপর খুনি বা জানলো কি করে যে ওর মেয়ের আজকেই অ্যাক্সিডেন্ট হবে আর ওর বডিকে এখানে নিয়ে আসা হবে? গন্ডগোল আছে অভিজিৎ, অনেক বড় গন্ডগোল আছে। এই রাধিকা আর ওর বাবার রাঘবের মাঝখানে কোনো না কোনো আলাদা সম্পর্ক নিশ্চয়ই আছে। তা একটা কাজ করো, রাধিকার অ্যাক্সিডেন্ট আর ওর বাবা রাঘবের খুন, এই দুটো কাজ করার মধ্যে কিসের যোগাযোগ আছে খোঁজ নাও। স্যার, আর অভিজিৎ, দেখো তো একটু এই হসপিটাল চত্বর ঘুরে যে খুনি এখান থেকে গেল কিভাবে আর কোন রাস্তা দিয়ে। এই জানালা দিয়েই যে খুনি বাইরে বেরিয়ে এসেছে তা তো মনে হচ্ছে না। হ্যাঁ স্যার, কেননা এখানে মাটিটা তো ভেজা রয়েছে। যদি এখান থেকে লাফিয়ে বাইরে আসে তো কোনো চিহ্ন বা কিছু তো থাকতো। সেটাই তো। ওখানে মর্গের রুমের বাইরে সিমেন্ট ভিজে, ওখানে কোনো চিহ্ন নেই। এখানে একটাই রাস্তা আছে যেটা দিয়ে বাইরে আসা যায়। এখান থেকেও আসেনি, মানে গেল কোথা দিয়ে? কিন্তু স্যার, একটা জল জ্যান্ত মানুষ এইভাবে হাওয়াতে উড়ে তো যেতে পারে না। কারেক্ট। জলজান্ত মানুষ না হতে পারে পুরবী, কিন্তু মৃত
স্যার এই মেঝেতে যে জীবাণুনাশক কেমিক্যাল স্প্রে করা হয়েছে এর ওপর জুতোর ছাপ রয়েছে। মানে খুনি যদি রাঘবকে খুন করে এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়, তাহলে তার কেমিক্যাল লাগা জুতোর চিহ্ন ওখানেও থাকা উচিত। এখানটায় দেখো তো। স্যার এখানে জুতোর ছাপ তো আছে, কিন্তু আমাদের জুতোর ছাপ রয়েছে। এই যে প্লাস্টিক কভার্স আমরা পরে আছি, এগুলো ছাড়া আর কোনো চিহ্ন নেই। আর কোনো চিহ্ন নেই? না। আচ্ছা, আমি যেরকম ভেবেছিলাম তেমনটাই হয়েছে। স্যার আপনি কি বলতে চাইছেন? মানে হলো খুনি এই দরজা দিয়ে বাইরে যায়নি। স্যার খুনি এই দরজা থেকে বাইরে যায়নি, মেইন ডোর থেকে বাইরে যায়নি, তাহলে বাইরে গেল কিভাবে? খুনি এই রুম থেকে বাইরেই যায়নি। এটা কি করে সম্ভব স্যার? রাঘবের মৃত্যুর পর এই রুমটা তো আমি নিজে চেক করেছি। যদি রাঘব ছাড়া এই রুমে আর কেউ ছিল তাহলে এই 8টা লাশ। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। এখানে 8টা লাশ ছিল, 8টা। স্যার আপনি কি বলতে চাইছেন? রাঘবের খুন কোনো লাশ করেছে? হতে পারে। এই 8টা লাশের মধ্যে এখানে শুধু 5টা রয়েছে। 3টে লাশ তাদের পরিবারের লোকেরা নিয়ে গেছে। হ্যাঁ স্যার। যে লাশগুলো এখান থেকে গেছে তার ডিটেলস আমার এখনই চাই, এখনই। স্যার আমার মনে হচ্ছে এই খুনির রহস্য এই 3টে লাশের মধ্যে লুকিয়ে আছে। ওই অ্যাক্সিডেন্টটা এখানে হয়েছিল। ওই চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করি, হতে পারে কিছু দেখেছে। আচ্ছা দাদা, আজ সকালবেলায় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিছু বলতে পারেন সেটা সম্বন্ধে? সাহেব, উনি এখানে পাশেই কাজ করতেন। উনি রোজ চা খেতে আমার এখানে অবশ্যই আসতেন। আজকেও চা খেয়ে উনি আমার এখান থেকে বেরোচ্ছিলেন, এমন সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সাহেব কিছু বুঝতেই পারলাম না ওই গাড়িটা কোথা থেকে এখানে এলো আর ওকে ধাক্কা দিয়ে গেল। গাড়ির নম্বরটা দেখেছেন আপনি? সাহেব সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, নাম্বার দেখার সুযোগই পাইনি। আচ্ছা, গাড়িটা কি ছিল দেখেছিলেন? সাদা রঙের বড় গাড়ি ছিল স্যার। ও একলা ছিল না ওর সাথে অন্য কেউ ছিল? এসেছিলেন তো একা একাই। না স্যার, ও একা ছিল না, ওর সঙ্গে আরেকটা মেয়ে ছিল যে অন্ধ ছিল, আর রাধিকা দিদি তাকে রোড ক্রস করাচ্ছিল যখন অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই মহিলাটা দেখতে পেতেন না? তাহলে ওরও চোট লেগেছে। কোথায় গেছে ও? সেটা তো জানি না স্যার, অ্যাক্সিডেন্টের পরেই উধাও হয়ে গেল। স্যার আমার মনে হচ্ছিল যে ও নাটক করছে। প্রথমে তো ঠিকঠাকই দাঁড়িয়েছিল, তারপর দিদিকে দেখে ও সাহায্য চাইলো। এটা হতে পারে যে ওই মহিলা যে কোনোভাবেই হোক রাধিকাকে মাঝ রাস্তায় নিয়ে যেতে চেয়েছিল, সেই কারণেই ও চা খাওয়ার জন্য অপেক্ষা করছিল, আর সবাইকে ছেড়ে ও ওর কাছেই সাহায্য চেয়েছে। রাধিকা ওই মহিলাটিকে নিয়ে ডিভাইডারের কাছে যাওয়ার পরেই মহিলাটি গায়েব হয়ে গেছে। তারপরে ওই গাড়িটা রাধিকাকে মেরেছে। তার মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, খুন। এখন তো এরকমই কিছু মনে হচ্ছে। কিন্তু স্যার, কেউ রাধিকাকে কেন খুন করবে? সেটাই তো জানতে হবে। রাঘব আর রাধিকার এই দুজনের মৃত্যুর কারণ কিছু বুঝতে পারছি না। রাঘব, এক মিনিট, এই রাঘব জেলে ছিল, আর ওখানে ওকে কেউ মারতে পারতো না। আর রাধিকাকে মেরে রাঘবকে সেখানে পাঠিয়েছিল যেখানে ওকে মারার ব্যবস্থা করেছিল, মর্গ। এক্স্যাক্টলি। কিন্তু স্যার, রাঘব তো একটা সামান্য চোর ছিল, ওকে মারার জন্য এত বড় প্ল্যানিং? ফ্রেডি নিশ্চয়ই এই মামুলি চোরের কাছে এমন কিছু ছিল যেটা মামুলি নয়। আচ্ছা, কালকে এখানে ডিউটিতে গেছিল? আমি ছিলাম স্যার, আর আমার সাথে এই 2 কনস্টেবল। আমরা রাঘবের পুরো ডিটেলস চাই। আচ্ছা, এটা বলুন যে ওকে কোন অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছিল? আমরা ওকে গ্রেপ্তার করিনি, কাল রাতে ও নিজেই এখানে এসেছিল। নিজে এসেছিল? আমরা ওকে গ্রেপ্তার করিনি, কাল রাতে ও নিজেই এখানে এসেছিল। নিজে এখানে এসেছিল? আমি স্যারের সঙ্গে টাকার কথা বলছি, তুই আমাকে ইনফরমেশনটা বল। বল। না, আমি এখন বড়বাবুকেই বলবো। এটা বল, স্যার কোথায়? তুই আমাকে বল না। না, আমি স্যারকেই বলবো। কুশল, কিসের তর্ক বিতর্ক চলছে এখানে? নমস্কার স্যার। রাঘব, তুই এখানে কি করছিস? স্যার, রাঘব বলছে ও অনেক বড় ইনফরমেশন নিয়ে এসছে। আচ্ছা ঠিক আছে, ওর কাছ থেকে ইনফরমেশন নিয়ে নাও। কিন্তু স্যার, ও টাকা চাইছে। পুলিশের কাছে টাকার গল্প করছিস? টাকা চাই?
খবরটাই কিছু এরকম। ঠিক আছে, টাকা দিয়ে নিয়ে নাও ইনফরমেশন। কিন্তু স্যার ও অনেক টাকা চাইছে, পরিমাণটা শুনলে আপনিও চমকে যাবেন। বল, কত দাম তোর ইনফরমেশনের? 3 কোটি। আরে 3 কোটি? এমন কি ইনফরমেশন ছিল ওর কাছে যে এত টাকা চাইছিল? জানি না স্যার, ও কিছু বলেনি। হ্যাঁ, এটা বলছিল যে কয়েক হাজার লোকের জীবনের প্রশ্ন, কিন্তু বলবে তখনই যখন ও 3 কোটি টাকা নেবে। স্যার কালকে রাতে তো ওকে আমি লকআপে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে সকাল হলেই ওকে আমি আমার মতো করে জিজ্ঞেস করব। ঠিক তখনই ওর মেয়ের ব্যাপারে আমরা জানতে পারলাম, আর আমরা ওকে নিয়ে মর্গে চলে গেলাম। স্যার, এমন কি রহস্য ছিল ওর কাছে যার উপরে হাজার হাজার মানুষের প্রাণ নির্ভর করছিল, আর যার জন্য ওর নিজের এবং ওর মেয়ের প্রাণটাও গেল? আগে তো আমাদের এটা জানতে হবে যে এই রাঘব কালকে কোথায় কোথায় গেছিল আর কার কার সঙ্গে দেখা করেছিল, আর সারা দিন ও কি করেছিল। স্যার দিনের কথা তো জানি না, কিন্তু রাতে ওর রোজকার মতো নেশাতেই ছিল। আমরা ওর ফাইলটা চাই। হ্যাঁ স্যার। এই লোকটা এখানে আসে দেখেছেন? হ্যাঁ আছে স্যার, আপনি ম্যানেজারকে জিজ্ঞেস করুন। ম্যানেজার কোথায়? উপরে। ম্যানেজার? ওই দেখুন ম্যানেজার। আমরা সিআইডি থেকে আসছি। এই লোকটা কাল এখানে এসেছিল? স্যার এ তো রাঘব, এ সবসময় এখানে আসে। এই লোকটা কাল রাতে এখানে এসেছিল কিনা? হ্যাঁ স্যার, কাল রাতে এসেছিল, আর কাল মোটামুটি 11টা অব্দি এখানেই ছিল। ওর ব্যবহার কেমন ছিল? সবসময়ের মতো চিন্তায় ছিল। চিন্তিত ছিল? কিছু বলেছিল? কি কারণে চিন্তিত ছিল? জুয়া খেলে খেলে একেবারে ধারে ডুবেছিল স্যার। আমাদের এখানেও প্রায় 5,000 টাকা ধার নিয়েছে। কালই বলেছিলাম ওকে, যদি পুরনো টাকা না দাও তাহলে এখানে কোনো খাওয়া দাওয়া পাওয়া যাবে না। তখন ও কি বললো? বলেছিল মিটিয়ে দেবে, কিছু নতুন কাজ করতে যাচ্ছিল। নতুন কাজ? কি কাজ? সেটা বলেনি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, এই রাঘব এমন কি কাজ করতে যাচ্ছিল যে ওর সব ঋণ শোধ হয়ে যেত? আর পুলিশ স্টেশনে গিয়ে বলেছিল যে ওর কাছে বিশেষ একটা ইনফরমেশন আছে, 3 কোটি চেয়েছিল তার জন্য। যাই ঘটেছে, রাঘবের এখান থেকে বেরোনোর পর আর পুলিশ স্টেশনে যাওয়ার আগে জানার চেষ্টা করি যে রাঘব এখান থেকে বেরোনোর পর কোথায় কোথায় গেছিল। আচ্ছা, কালকে এই লোকটাকে আশেপাশে কোথাও দেখেছিলে? হ্যাঁ স্যার, যখন এখান থেকে বেরোচ্ছিলেন তখন আমি দেখেছি ওনাকে। তারপর কোথায় গেলেন আমি কিছু জানি না। আচ্ছা, এখান থেকে ও হেঁটে গেছিল না? হ্যাঁ স্যার, শুধু হেঁটেই গিয়েছিল, পুরো নেশা করেছিল। ওইদিকে কোথায় গেল স্যার? নেশা অবস্থায় হেঁটে গেছে তো বেশি দূর যায়নি। চলো দেখি। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। দেখেছো একে? হ্যাঁ স্যার দেখেছি, একটু এগিয়ে যে গলিটা আছে না, ওখানেই যাওয়া আসা করে। এক মিনিট, এই লোকটাকে দেখেছো? এ তো শিবার আত্মীয়। কাল রাতে জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল আর শিবা শিবা করে চেঁচাচ্ছিল, পুরো পাড়াকে জাগিয়ে দিল স্যার। এই শিবা থাকে কোথায়? স্যার 3-4টে বাড়ি পর বাঁদিকে সবুজ রঙের একটা দেওয়াল আছে, ওটাই ওর বাড়ি। তালা লাগানো আছে, খুলতে হবে। পঙ্কজ একটা কাজ করো, আশেপাশে কেউ আছে কিনা দেখো, ডাকো ওকে। আরে এদিকে এসো। মনে হচ্ছে ঘর খালি করে ও পালিয়ে গেছে এখান থেকে। কোথায় ও? শিবা কোথায়? হ্যাঁ স্যার, ওর তো কোনো খোঁজ খবর থাকে না, যে কোনো সময় আসে, যে কোনো সময় যায়। আচ্ছা, কোনো আইডিয়া আছে কোথায় পাবো ওকে? স্যার ওই বস্তির পেছনে ওর ওর আত্মীয়র বাড়ি আছে, ওখানে পাওয়া যেতে পারে, ওখানেও যায় আসে। এই বাড়িটা।
আপনি শিবার আত্মীয়? হ্যাঁ স্যার, আপনারা? এই শিবা এখানে আসা যাওয়া করে কি? হ্যাঁ স্যার, কখনো কখনো। মাঝে মাঝে? আজ আসতে পারে? বলতে পারবো না স্যার। বলতে পারবেন না? থ্যাংক ইউ ভেরি মাচ। এই করণের লাশ তো অরিজিনাল ছিল। এখন বাকি দুজন, টনি আর সুনীল। এবার এদের মধ্যেই কোনো একজন আছে যে ডাবল মার্ডারের রহস্য ভেদ করতে পারে। এই টনির ডেথ সার্টিফিকেট দিয়েছে ডক্টর বিক্রান্ত। এই বিক্রান্তের কাছে তুমি যাও, দেখো টনির ব্যাপারে উনি কি বলেন, আর আমি সুনীলের ব্যাপারে খোঁজ নিচ্ছি। স্যার, রবি, রবি, দরজা খোল। আপনি কে? সিআইডি। কোথায় পালাচ্ছিস? এই চল। স্যার, আপনারা আমার পেছনে কেন পড়ে আছেন? আমি কিছু করিনি। আমাকে মারবেন না। দেখুন, আমি চুপ। এখন এটা বল, ওই রাত্রে রাঘব যখন তোর বাড়িতে এসেছিল তখন কি হয়েছিল? স্যার, আমি রাঘবকে নিয়ে গেছিলাম মালাডের কমল সোসাইটিতে। ও চুরি করতে গেছিল, তাই ও একটা বাড়িতে ঢুকে পড়লো, কিন্তু আমি জানতাম না ও কোন বাড়িতে গেছিল। আমি ওখানেই মোটরসাইকেলে ওর জন্য ওয়েট করছিলাম। কিছুক্ষণ পর ও যখন এলো তো ও অবাক হয়েছিল, বলছিল যে ভেতরে ও কিছু পেয়েছে। কি পেয়েছিল? ও ওখানে বোম। কি? আমি ওকে বলেছিলাম যে এই কথাটা আমরা পুলিশকে বলে দিই, কিন্তু স্যার ও নিজের লোভ সামলাতে পারলো না, তো ওর স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করলো। ব্যাস স্যার, এর বেশি আমি কিছু জানি না। যদি তুমি কিছু না করো তাহলে তুমি পালাচ্ছিলে কেন? স্যার, ওই রাঘব আর ওর মেয়ের মৃত্যুর খবর শুনে আমি ভয় পেয়ে গেছিলাম। শুধু আমার আর আমার পরিবারের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিলাম। স্যার, হয়তো সেই জন্যই বলছিল যে হাজার হাজার লোকের জীবনের ব্যাপার। আর যদি সত্যি রাঘব ওখানে বোম পেয়ে থাকে তাহলে এটা তো খুব সাংঘাতিক ব্যাপার। অন্য কেউ ওই বোমটা পাওয়ার আগে আমাদের খুঁজতে হবে ওই বোমটাকে। কোথায় ছেড়েছিলে তুমি রাঘবকে? বলো আমাদের। চলো। কামেন। ডক্টর বিক্রান্ত। হ্যাঁ বলুন। আমি সিআইডি থেকে এসেছি। সিআইডি? বসুন। না, ঠিক আছে। এই এই টনির ডেথ সার্টিফিকেট আপনি ইস্যু করেছিলেন? হ্যাঁ, আমি ইস্যু করেছিলাম। আচ্ছা, তাহলে কি টনি সত্যিই মারা গিয়েছিল? এটা কি ধরনের প্রশ্ন করছেন আপনি? অফকোর্স মারা গেছিল, না হলে আমি ডেথ সার্টিফিকেট ইস্যু করতাম কি করে? দেখুন ডক্টর, আমি সেরকম কিছু বলতে চাইনি। এরকমও তো হতে পারে আপনার কোনো ভুল হয়েছিল, ও বেঁচে ছিল আর তারপর। আমার 20 বছরের জীবনে আমাকে আজ পর্যন্ত এরকম অভিযোগ কেউ করেনি। আচ্ছা ডক্টর, আপনি কি টনিকে আগে থেকে চিনতেন? আগে না, ওনার স্ত্রী ওনাকে ক্লিনিকে নিয়ে এসেছিলেন। হার্ট অ্যাটাক হওয়ার জন্য উনি মারা গিয়েছিলেন। হ্যাঁ ম্যাডাম, এটা সত্যি যে আমাদের দিক থেকে কোনো ভুল হয়নি। আমি কোনো হাতুড়ে ডাক্তার নই ম্যাডাম। 20 বছরের অভিজ্ঞতা আছে আমার। ইংল্যান্ড মেডিকেল কলেজ থেকে ডিগ্রি আছে আমার। আপনি বুঝতে পারছেন? ইংল্যান্ড মেডিকেল কলেজ। আর আপনি আমার যোগ্যতায় সন্দেহ করছেন? আমি কি জীবিত আর মৃতর মধ্যে পার্থক্য বুঝি না? আই এম সো সরি ডক্টর, আমি সেরকম কিছু বলতে চাইনি। আচ্ছা, আপনি এটা বলুন, ওই লাশটাকে নিয়ে কোথায় যাওয়া হয়েছিল? কবরস্থানে নিয়ে গেছিল, আর কোথায় যাবে? থ্যাঙ্কস। হ্যাঁ পুরবি, কি জানতে পারলে? স্যার, এই ডক্টর বিক্রান্ত যে টনির ডেথ সার্টিফিকেট ইস্যু করেছিল, এ কেমন অদ্ভুতভাবে কথা বলছিল। বলছিল যে সে তার ডিগ্রি ইংল্যান্ড মেডিকেল কলেজ থেকে পেয়েছে। ইংল্যান্ড মেডিকেল কলেজ? হ্যাঁ স্যার। স্যার, এই নামের তো কোনো কলেজ নেই। আমি ইন্টারনেটেও চেক করেছি। তাহলে আমাকে এরকম কেন বলল? আমার মনে হচ্ছে ও কিছু লুকোচ্ছে। স্যার, আমারও তাই মনে হয়। আমি একটা কাজ করছি, আমি খোঁজ নিচ্ছি। দেখো, এই কেসটা কিন্তু খুব বিপজ্জনক, বুঝেছো? তুমি একা কিছু করতে চেও না। তুমি তোমার লোকেশন পাঠাও, আমি এখনই যাচ্ছি। ওকে? ঠিক আছে স্যার।
শিবা বলল যে ও রাঘবকে এখানেই ছেড়েছিল। এখানেই আশেপাশে কোথাও জিজ্ঞাসা করিনি। আপনাদের যা যা সাজেশন আছে আমাদের বলতে পারেন। মনে হচ্ছে কোনো মিটিং চলছে ভেতরে। একটুখানি মেনটেনেন্সটা বাড়িয়ে নিলে। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে আসছি, আপনার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করব। রাঘব নামের আপনাদের মধ্যে কেউ একে দেখেছেন? না স্যার। কাল রাত আপনাদের মধ্যে কারোর বাড়িতে চুরি হয়েছে? কাল আই ডোন্ট থিঙ্ক সো। কিন্তু আপনারা এখানে কি খুঁজছেন? দেখুন, আমাদের কাছে পাকা খবর আছে যে এই লোকটা আপনাদের মধ্যে কারোর একজনের বাড়িতে চুরি করেছে। স্যার, যদি আমাদের মধ্যে কারোর বাড়িতে চুরি হয়ে থাকে তাহলে আমরা জানতাম না নাকি? জানতে পারতেন, কিন্তু আপনারা যদি আমাদের মিথ্যে কথা বলেন তাহলে আমরা জানবো কি করে? আমাদের আপনাদের সবাইয়ের ঘরের তল্লাশি নিতে হবে। নিতিন বাবু, লেটস কোঅপারেট উইথ সিআইডি। স্যার, আপনারা তল্লাশি নিতে চান, আপনারা করুন তল্লাশি, আমাদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, মনে হচ্ছে তল্লাশি করে কোনো লাভ হবে না। বোম এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতক্ষণে বম হয়তো টার্গেটে পৌঁছেও গেছে। তাহলেও এদের মধ্যে কেউ না কেউ মিথ্যে কথা বলছে। একটা কাজ করো, এদের সবার ডিটেলস বার করো। বোম না হোক, বারুদ কিংবা অন্য কোনো প্রমাণ নিশ্চয়ই পাবো। আমাদের কাছে সময় খুব কম, তাড়াতাড়ি করো। কফিন? টনির লাশ এখানে? চলো। হ্যাঁ পঙ্কজ, স্যার, বমের ব্যাপারে কিছু জানতেই পারছি না স্যার। যে কটা লোককে আমরা সন্দেহ করছি না, প্রত্যেকটা লোকের ঠিকুজি খুঁজে বের করো খুব ভালো করে। হ্যাঁ দা, এই ব্যাপারে কিছু খুঁজে পেলে? স্যার, ও কেস ফাইল থেকে তো পাচ্ছি না, তবে পুলিশ ডেটা থেকে পাচ্ছি স্যার। আচ্ছা, কাল রাত্রে কেউ পুলিশ ডেটাবেসে এন্ট্রি করেছে স্যার। এই দেখুন, রাত 3:30-র সময় সিস্টেমের ফায়ারওয়াল 15 মিনিটের জন্য বন্ধ ছিল। মানে স্যার, কেউ এই সিস্টেমটাকে অ্যাক্সেস করার চেষ্টা করেছে আর কিছু ফাইল খুলেছে। কোন ফাইলগুলো? রাঘবের ফিঙ্গারপ্রিন্ট স্যার। রাঘবের ফিঙ্গারপ্রিন্টস? রাঘবের ফিঙ্গারপ্রিন্টস? কিন্তু কেন? এটার তো একটাই মানে দাঁড়ায় দয়া, সে যেই হোক সে রাঘবকে চিনতো না, এই জন্য ও রাঘবের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল ওই বোম রাখা ঘরে। সেই ফিঙ্গারপ্রিন্ট পুলিশের ডাটাবেসকে হ্যাক করে ওর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে দেখা হয়েছে। রাঘবের ব্যাপারে ওরা পুরোটাই জানতে পেরেছে, রাঘব দেখতে কেমন, কি কাজ করে, আর সেখান থেকে ওরা জানতে পারে যে রাঘব জেলে বন্দী হয়ে আছে। ওদের যে করেই হোক রাঘবকে জেল থেকে বের করতে হতো। এই জন্য রাঘবের নিরীহ সন্তান রাধিকাকে ওর অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে। ও জানতো যে পুলিশের লোকেরা রাঘবকে নিয়ে রাধিকার কাছে আসবে তার মেয়েকে দেখানোর জন্য। নিজের সন্তানকে দেখতে রাঘব নিশ্চয়ই আসবে, আর তারপরে সুযোগ পেতেই রাঘবকে মেরে ফেলেছে। এরা খুব সাংঘাতিক লোক দয়া, ওরা এতটাই বিপজ্জনক পুলিশের ডাটাবেস পর্যন্ত হ্যাক করতে পারে। বাস স্যার, একবার এটা জানতে পারি যে মর্গে রাঘবের খুন কে করেছে, তাহলেই। হ্যাঁ অভিজিৎ বলো।
করেছে। ওকে ফোনে পাচ্ছি না, ওকে খুঁজতে হবে। কি? ঠিক আছে, আমরা ওর মোবাইল ট্র্যাক করে পৌঁছচ্ছি। ওকে ওকে, ইয়া। কি হলো? পুরবি প্রবলেমে আছে স্যার। লোকেশন তো এটাই বলছে। চলো। স্যার, দরজা তো খোলা। চলো। এখানে তো কেউই নেই। মনে হচ্ছে কেউ আসছে। অভিজিৎ, তুমি? আমি পুরবীর মোবাইল ট্র্যাক করে এখানে এসেছি। পুরবী কোথায়? পুরবী তো পুরবী? ও নো, পুরবী, পুরবী। পুরবী, পুরবী, পুরবী। স্যার, ওর গলার দাগটা দেখুন স্যার, মনে হচ্ছে ওর গলা কেউ টিপে দিয়েছে। নার্ভ খুব স্লো আছে। পুরবী, 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 পুরবী। পুরবী, কি হয়েছে? এসব কে করেছে? হ্যাঁ স্যার, ওই টনি, ওই যে টনি? টনি। স্যার, ও এখনো বেঁচে আছে। এখানেই কোথাও আছে স্যার। পঙ্কজ, দেখো তো কে। ফ্রেডি, তুমি এক্ষুনি পুরবীকে হসপিটালে নিয়ে যাও, বুঝেছো? চলো চলো পুরবী। আমার স্বামী। ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। সাবধানে। আপনি কে? আমি ডক্টর বিক্রান্ত। ওরা জোর জবরদস্তি করে আমার থেকে সার্টিফিকেট বানিয়েছিল। আমার বউ ওদের কাছে বন্দি ছিল, ওর প্রাণের ঝুঁকি ছিল। এই, এসব কি হচ্ছে কি? হ্যাঁ, এতক্ষণ তো লাশটা মিথ্যে ছিল। যদি সত্যি কথা না বলো না, তোমাদের দুজনকে জীবন্ত পুঁতে ফেলবো। না স্যার, আমি বলছি স্যার, আমি বলছি। তুই অন্ধ হওয়ার নাটক করেছিলি যাতে এই টনি রাধিকাকে মারতে পারে। বস, পুরবী কেমন আছে? স্টেবল, হসপিটালে অবজারভেশনে আছে। গুড। রাধিকার খুনের রহস্যটা তো বুঝতে পারলাম। এটা বলো যে রাঘবকে কি করে মারলে তোমরা? ওই মর্গে কি করে ঢুকলে তোমরা? আর লাশ হওয়ার অ্যাক্টিং কি করে করলে? হ্যাঁ, অ্যাক্টিং ছিল না দা, ও সত্যিই মরে গেছিল। কি? কি ঠিক বলছি তো? প্রথমে তুমি মরে গেছিলে, তারপর বেঁচে উঠে তুমি রাঘবকে খুন করে দিলে, রাইট? আরে সালুকে কি বলছো সব? মরে গেছে, বেঁচে উঠেছে, আবার বেঁচে উঠেছে। আমি ঠিক বলছি বস। পুরবীর গলাটা টেপার সময় এর হাত থেকে কিছু কেমিক্যালস পুরবীর গলায় লেগে যায়। আমি ওগুলো টেস্ট করেছি। ওটা এক ধরনের টক্সিন, যেটা খুবই রেয়ার, দুর্লভ সমুদ্রের মাছের মধ্যে পাওয়া যায়। এই সামুদ্রিক মাছ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই টক্সিনের ব্যবহার করে। কিছুক্ষণের জন্য একে দেখে মনে হবে যে মারা গেছে, কিন্তু আবার বেঁচে ওঠে। এও সেই টক্সিনেরই ব্যবহার করেছে। এও কিছুক্ষণের জন্য মারা গেছিল। আর এই টক্সিনটা এমন অদ্ভুত জিনিস যে কেউ একে ধরতে পারে না। মানুষের হার্টবিট একদম একদম বন্ধ হয়ে যায়।
দেখে মনে হয় যেন মানুষটা মরেই গেছে। এই কাজটাই করেছে, প্রথমে মারা যায় আর তারপরে বেঁচে উঠে রাঘবকে খুন করে। কে ঠিক বলেছি? কারেক্ট স্যার। তুমি ওদেরকে মারলে কেন? আমি টাকা পেয়েছিলাম স্যার, ইন্টারনেট থেকে কেউ আমাকে হায়ার করেছিল রাঘব আর রাধিকাকে মারার জন্য। বোম কোথায়? বম কোথায় আমি জানি না স্যার। কে হায়ার করেছে তোমাদের? আমি এর আগে কোনোদিন দেখা করিনি স্যার। ও আমাকে একটা বিল্ডিংয়ে রেকি করার কথা বলেছিল, যেটাকে ওড়াতে চাইছিল। কোন বিল্ডিং? ডিটি ফার্মা কোম্পানি লিমিটেড। এদিকে শোনো ভাই, এদের মধ্যে কেউ কি এখানে আজকে এসেছে? হ্যাঁ, এ পার্কিং লটে গেছে স্যার। স্যার, এই পার্কিং লটটা তো অনেক বড়, বম খুঁজতে তো কয়েক ঘন্টা লেগে যাবে। আর যদি এখানে ব্লাস্ট হয় স্যার, তাহলে অনেক লোক মারা যাবে। কিন্তু এই বোমটা কোথায়? তাড়াতাড়ি খুঁজতে হবে বোমটা। আর এক কাজ করো পঙ্কজ, ফেডরিক, তোমরা ওই দিকটা যাও, আমরা এই দিকটা দেখছি। খুব ভালো করে দেখো। নিতিন, সিআইডি এগোবে না কেউ বলে দিলাম। ঠিক আছে টিপে দেবো আমি, ছাড়বো না আমি তোকে। পালিও না, চলুন স্যার, ওকে ধরো। খেলা শেষ। বলো নিতিন, কেন বোম দিয়ে এই বিল্ডিংটাকে উড়িয়ে দিতে চাইছিলে? বিল্ডিং নয় কোম্পানি, এটা স্বপ্ন আমার, পরিশ্রম আমার। এটাকে আমি জমি থেকে আকাশ পর্যন্ত তুলেছি, রক্ত ঘাম এক হয়ে গেছে এটা করতে আমার। আর এরা সব কৃতজ্ঞতা স্বীকার তো দূরে থাক, আমাকে বের করে দিয়েছে ওই বোর্ড অফ ডিরেক্টর। আমি বানিয়েছি ওকে, আমি। আর উনি আমাকেই বের করে দিয়েছেন। কি অবস্থা করেছে আমার! প্রতিশোধ তো নিতেই হতো। কিছু লোকের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এই পুরো বিল্ডিংটাকে উড়িয়ে দিতে চেয়েছিলে? হ্যাঁ, এই বিল্ডিং এ যে সমস্ত নিরীহ লোকেরা আছে তারা কি ক্ষতি করেছিল তোমার? রাঘব আর তার মেয়েরও প্রাণ নিয়েছো তুমি, আর তারপরেও এই বিল্ডিংটাকে প্ল্যান করে শেষ করতে চাইছিলে। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে।